হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে গীতা এলএলবির আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি অগ্নিজিৎবাবু সাত্ত্বিকের দাদাকে বলছে গীতার ব্যাপারে। আমার কথা শোনে না, কথার অবাধ্য, আমার বারণ করা সত্ত্বেও পুলিশ নিয়ে আমার পুত্রবধূর ঘরে ঢুকে এফআইআর করে। তাকে আমি একদম ভালোবাসি না। যে আমার পরিবারকে অসম্মান করে তার সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। ওর প্রতি আমার কোনো সিম্প্যাথি নেই। আর আমি যে এতদিনে একটা ভালো সিদ্ধান্ত নিচ্ছি সেটা আমি কাব্যাকে এই বাড়ির বউ করে এনে প্রমাণ করে দেব। এটা শুনে তখন স্বস্তিকের দাদা বলছেন যে এটা খুব একটা হজম হবে না তোমারই। আর যে বিয়ে করবে মানে স্বস্তিক, সে শুধুমাত্র গীতাকেই ভালোবাসে। আর এই পরিবারে গীতাকেই সবচেয়ে বেশি তুমি ভালোবাসো। তাই রাগের মাথায় এমন কিছু করো না যাতে পরে আবার তোমাকেই অনুতাপ করতে হয়। তখন অগ্নিজিৎবাবু রেগে গিয়ে সাত্ত্বিককে বলছে যে তুই তোর বাবাকে জ্ঞান দিচ্ছিস? কই, আগে তো তুই নিজেও গীতার এগেনস্টে ছিলিস, গীতার বিরুদ্ধে কথা বলতিস। সাত্ত্বিক তখন বলছে যে বাবা যদি ভুল করে তাহলে জ্ঞান তো দিতেই হবে। হ্যাঁ, আগে আমি ভুল করেছিলাম, সাত্ত্বিক বলছে, কিন্তু সেই ভুলটা আমি আস্তে আস্তে শুধরে নিয়েছি। কিন্তু তুমিও আর একই ভুল করো না। অগ্নিজিৎবাবু বলছেন যে ও তো গীতা এই বাড়িতে এসে তোর ভাইকে দিয়ে সিগনেচার করিয়ে নিয়ে চলে গেছে ডিভোর্স পেপারে। কই, তখন তোরা বাধা তো দিসনি। আর এখন সে গিনিকে আর বন্নিকে ফাঁসাচ্ছে। সাত্ত্বিক তখন বলছে যে না, গীতা কাউকে ফাঁসায়নি। আর অগ্নিজিৎ বাবুকে বলছে যে বাবা, তুমি গীতাকে এতটাই ভালোবেসে ফেলেছ আর এতটাই ভালোবাসো যে রাগের মাথাতেও শুধু ওর নামটাই জপ করে যাচ্ছ। অগ্নিজিৎ বাবু তখন বলছেন যে আমার বয়ে গেছে গীতার নাম জপ করতে। অগ্নিজিৎ বাবু কি করছে তখন, সাত্ত্বিকের সামনে কাব্যাকে আর কাব্যার বাবাকে ফোন করছে। দুজনের সাথেই কথা বলছে যে আমার ছেলের সাথে আমি কাব্যার বিয়ে দেব, এই সিদ্ধান্তটা আমি নিয়ে ফেলেছি। আর এটা শুনে কিন্তু কাব্যা আর কাব্যার বাবা খুব খুশি হয়ে যায়। আর এদিকে মেহেক, পদ্ম ওরা বলাবলি করছে বাবার কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে নাকি। মেহেক বলছে দাঁড়াও, আমি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আমি দেখছি পাপাটি আরেকটা বিয়ে দিয়ে দেবো, এইভাবে বলছে। এরপর তো এটা শুনে কাব্যা মনে মনে বলছে যে যেভাবে সমস্ত ব্যাপারটাকে সামলানো হয়েছে তাতে তো এটা হওয়ারই ছিল। এরপরে কাব্যার মা বলছে যে স্বস্তিককে খাবারটা পরিবেশন করে দিতে। তখন কাব্যা স্বস্তিককে খাবারটা পরিবেশন করে দিচ্ছে। কিন্তু স্বস্তিক কিন্তু এরকম একটা খবর শুনতে পেয়ে যে তার বাবা কাব্যার সাথে তার বিয়ে ঠিক করছে, এটা শুনে কিন্তু তার মোটেও ভালো লাগেনি। ওদিকে দেখা যাচ্ছে থানার বড়বাবু গীতাকে যখন বলছে যে গীতা যাও, তুমি এবার লাঞ্চ করে নাও, তখন গীতা বলছে যে না, আমার হাজব্যান্ড আর আমার শ্বশুর মশাই যতক্ষণ না খান, ওরা না খেলে আমি খাই না। তখন বড়বাবু বুঝতে পারেন গীতার কথা শুনে যে গীতা তার শ্বশুর মশাইকে খুবই ভালোবাসেন। তখন গীতাকে জিজ্ঞাসা করছে যে এই ব্যাপারে আর কি, যে সত্যি তুমি, তার মানে তুমি তোমার শ্বশুরমশাইকে খুব ভালোবাসো। তখন গীতা বলছে যে ওনাকে বাবা বলে ডেকেছে গীতা, তাই বলছে আর মেয়েরা একবার যাকে বাবা বলে ডাকে তাকে না ওই বুড়োটা বুঝবে না। তারপর বলছে ও শ্বশুরমশাই একটু নিন্দে হয়ে যাচ্ছে। এদিকে দেখা যাচ্ছে যে স্বস্তিক যখন কাব্যের বাড়িতে খাওয়া দাওয়া শুরু করছে, তো খাবারটা মুখে দিতে তার জন্য একদম গীতার হাতের রান্না স্বাদ পাচ্ছে সে খাবারের মধ্যে। তখন আবার মনে মনেও ভাবছি এটা তো গীতার হাতের রান্না। তখন আবার বলেও ফেলে যে এই রান্নাটা তো অনেকটা গীতার হাতের রান্নার মতো। এটা শুনে কিন্তু সবাই অবাক হয়ে যায়। এদিকে মেহেক কিন্তু গীতাকে ফোন করে জানাচ্ছে যে স্বস্তিক তো তার প্রেমেই পুরো হাবুডুবু খাচ্ছে। তখন গীতা বলছে কেন কেন, বলছে তোমার হাতের রান্না খেয়ে তো চিনেই গেছে, বলছে এ তো গীতার হাতের রান্নায়, প্রেমে তো একেবারে গদগদ। তখন গীতা বলছে এই ছাড়ো তো, এইসব কথা বলো না তো, আর তোল্লাই তোলো না। মেহেক বলছে এবার তুমিও খেয়ে নাও। হ্যাঁ, তখন গীতা বলছে না, আমি খাবো না। বলে কেন, বলে তোমার বাবা ওই বুড়োটা তো এখনো খায়নি না, সারাদিন আমার উপর রাগে দাঁত কিরমির কিরমির করে যাচ্ছে, যেন কৃমি হয়েছে। এটা শুনে তো বড়বাবু হাসছে, বলছে আমি বোঝাচ্ছি, দাঁড়াও না, একবার কেসটা মিটে যাক, তারপরে বাড়ি গিয়ে আমি বোঝাচ্ছি ওই বুড়োটাকে যে কত ধানে কত চাল। মেহেক তো তার গীতা বৌদির কথা শুনে হাসছে। এরপরে স্বস্তি কিন্তু মনে মনে গীতার কথাই ভেবে যাচ্ছে, আর গীতার সাথে কাটানো মুহূর্তগুলোর কথাও ভাবছে আর মনে মনে হাসছে। এরপর গীতার কথা ভাবতে ভাবতে স্বস্তিক কিন্তু উঠে চলে যায়, কাউকে কিছু না বলে। সবাই ডাকতেই থেকে যায় যে কি হলো বাবা, চলে গেলে যে। কোনো কথা না শুনে ডাইরেক্ট হেঁটে চলে যায়। এটা দেখে মেহেকরা তো খুব খুশি, বলছে আমরা জানতাম যে ওর মনে একমাত্র একটাই নাম লেখা আছে, সেটা হচ্ছে গীতা। ওদিকে দেখা যাচ্ছে গীতা তার বাবাকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে এসেছে। তার বাবা কিন্তু ঘরের মধ্যে বসে খালি সেই দিনের ঘটনাটার কথাই ভেবে যাচ্ছে। তখন গীতা বলছে কি ভাবছো বাবা, সেই দিনের কথা? তার বাবা তখন বলছে যে আমি হয়তো মারাই যেতাম। গীতা তখন বলছে এরকম কথা বলো না বাবা, চুপ করো। সেদিন রাতের কথা কিছু মনে পড়ছে তোমার? তার বাবা তখন সেদিন রাতের কথাটা মনে করে করে গীতাকে জানাচ্ছে। বলছে একজন মহিলা শাড়ি পরে সেই দিন দরজা দিয়ে ঢুকলো, মুখে তার ঘোমটা ঢাকা, তাই তার মুখ সে দেখতে পায়নি।
মানে গীতার বাবা দেখতে পায়নি। তারপর গীতা বলছে, আর বাবা, আর কি মনে পড়ছে তোমার? তখন গীতার বাবা আরও কিছু মনে করে জানাচ্ছে যে, বলছে যে যেই মেয়েটা এলো সে নয়, অন্য কেউ তাকে মেরেছে, মাথার ঠিক ডান দিকে। তখন এটা শুনে গীতা বুঝতে পারে যে তার মানে ঘরে অন্য কেউ ছিল। এরপরে গীতা কি করে, ঘরের এদিক ওদিক খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে কিন্তু গীতা একটা কাফলিন খুঁজে পায়। সেটা নিয়ে ডাইরেক্ট বড়বাবুর কাছে যায়। বড়বাবু বলছে, কি এটা? বলছে, এটা কাফলিন। বলে, আপনি হঠাৎ করে কাফলিন নিয়ে এত মাথা ব্যথা মানে করছেন কেন? বলছে, বুঝতে পারছেন না, এই কাফলিনটা কেউ ইউজ করে, আর সেইটাই খুঁজে বের করতে হবে। এটা আমার ঘরে পাওয়া গেছে। গীতা বলছে যে আমার বস্তিতে এই ধরনের কাফলিন কেউ পরে না, তাহলে এবার খুঁজে বের করতে হবে যে এটা কে পরে। আর বাবা যেভাবে ঘটনাটার বিস্তারিত বললেন, তাতে বাবার মাথায় যেভাবে আঘাত করা হয়েছে তাতে বোঝা গেছে যে ঘরে আরও কেউ উপস্থিত ছিল। মানে ঘরে দুজন ছিল, তাহলে কি দুজনে মিলে প্ল্যান করে কাজটা করেছিল, নাকি একে অপরকে চেনে না? তো এই সমস্ত কিছু খুঁজে বের করতে হবে, জানতে হবে। বলছে, এই সমস্ত প্রশ্ন কোর্টে গিয়ে উঠবে, তার আগে এই কাফলিন যে পড়ে সেই মানুষটাকে খুঁজে বের করতে হবে। তো এরপর তো খুঁজে বের করা হচ্ছে, মানে মুখে মুখে আর কি, যে কিরণকান্তি, কৃপান, ধীমান সেন, এমনকি অগ্নিজিৎ বাবু কে হতে পারে। গীতা বলছে, অগ্নিজিৎ বাবুর নামটা জড়াবেন না, উনি এই সমস্ত কাজকর্ম করেন না। তাহলে বাঁচলো ধীমান সেন। তো বড়বাবু বলছে, সে তো মানে কাস্টাডিতে আছে। বলে, সেটাই তো লাখ টাকার প্রশ্ন। বলছে, এই ধরনের কাফলিন উনিই পড়তে পারেন, মানে ওনার ক্লাসে এই ধরনের জিনিসটা যায় আর কি, এত দামি একটা জিনিস। গীতা বলছে, এই রহস্যের আগাই বা কোনটা আর লেজাই বা কোনটা? এই কাফলিনের যে মালিক তাকেই খুঁজে বের করতে হবে, তাহলে আমার মনে হচ্ছে কেসটা অনেকটাই সলভ হয়ে যাবে। তখন বড়বাবু বলছে, তাহলে খুঁজবেটা কে, মানে বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? এরপরে গীতা বড়বাবুকে জানায় যে ধীমান সেনের সাথে গীতা মিট করতে চায়, তাই সেটার ব্যবস্থা করতে। এরপরে ঠিক হয় যে অ্যাসিস্ট্যান্ট রঞ্জিতের সাথে কথা বলা হবে। এরকমটা ঠিক হলে বড়বাবু তাকে থানায় ডেকে আনেন। গীতা এরপর তাকে একের পর এক ধীমান সেনের মানে খাওয়া দাওয়া, পছন্দ অপছন্দ, পোশাক পরিচ্ছদ, এই সমস্ত কিছুর ব্যাপারে মানে প্রশ্ন করছে আর কি। এমনকি ট্রাভেলিং, কোন হোটেলে থাকেন, মানে কেমন হোটেল, এই সমস্ত কিছু জিজ্ঞাসা করে। রঞ্জিত তখন গীতাকে বলছে যে গীতা কেন জানতে চাইছে এসব। গীতা তখন পাল্টা বলছে যে এইসব আপনার জানার দরকার নেই, আপনি আদার ব্যাপারী, জাহাজের খবর জেনে কি করবেন? এরপর যখন রঞ্জিত বলে যে তার প্রশ্নের উত্তর দিতে সে বাধ্য নয়, তখন গীতা কি করে, সজোরে এক চড় মারে আর তাকে বলে তার প্রশ্নের উত্তর দিতে। বলছে, না হলে কিন্তু ডান গালে আমার 5টা আঙ্গুলের ছাপ বসে যাবে, তারপর দুটো গালে আমার দুটো হাতের ছাপ নিয়ে কিন্তু সোসাইটিতে ঘুরে বেড়াতে হবে। এরকম কথা বলছে আর কি গীতা রঞ্জিতকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।